নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় ঐক্যজোট এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাত ইসলাম এই দাবিটি খুব বেশি উচ্চকিত করতে পারে নাই কারণ তাদের হাতে কোনো মিডিয়া ছিল না। আর সন্ধ্যার পর থেকেই মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়া কুর মাধ্যমে ফলাফল আটকে দিতে। এই অভিযোগ জামাত ইসলাম শুরু থেকেই করে আসছিল এবং আমরা এটি দেখেছি। 11 দলীয় জোটের এই অভিযোগ যখন বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল সমাজ তারা পাশ কেটে যেতে চাচ্ছিল, অগ্রাহ্য করছিল, আমলে নিতে চাচ্ছিল না, এবং তারা এটি বলতে চেষ্টা করছিল যে প্রত্যেক নির্বাচনের পরেই প্রত্যেকেই এ ধরনের কথা বলে। সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা যেন তেন কোনো অদু মধু যদু কদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি। এটি একটি আন্তর্জাতিক সংগঠন, আপনারা জানেন। বাংলাদেশে তার শাখা, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নির্বাচন পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত বিষয়গুলোকে একসাথে করে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে। আপনারা ইতিমধ্যে সবাই সেই সাংবাদিক সম্মেলনটি শুনেছেন, দেখেছেন। জামাতের অভিযোগের সাথে টিআইবির ওই রিপোর্ট হুবহু মিলে গেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে জামাত যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, এনসিপি যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, 11 দল যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, তার থেকেও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে টিআইবির রিপোর্টে। আর টিআইবির এই রিপোর্ট যখন উঠে এসেছে, এই রিপোর্ট প্রকাশ হবার সাথে সাথে ইসি এবং বিএনপি উভয়েই একটি বিপাকের ভিতরে পড়ে গেছে, তাদের কপালে একটা ভাঁজ পড়ে গেছে। ইলেকশন কমিশন তো রীতিমতো তার থরথরি কম্প শুরু হয়ে গেছে যে এইরকম হম্বিতম্বি করলাম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দিতে চাইলাম, সেই নির্বাচনে এই অবস্থা। 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছিল, বারবার দাবি করা হচ্ছিল যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা এই বর্তমান ইসিরও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। কারণ নির্বাচনটা হচ্ছিল বিগত 3টি নির্বাচন যারা করে দিয়েছিল, রাতের ভোট, আমিডামি ভোট এবং বিনা ভোটে 151 জন ক্যান্ডিডেট পাশ করার মতো ভোট যারা করে দিয়েছিল, সেই লোকগুলোই এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেছে। তাহলে তাদের কাছ থেকে কোন ধরনের নির্বাচন আশা করা যায়? বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ দেবার পরেও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এটিতে কর্ণপাত করেনি। ফলে বিএনপির সাথে তাদের এক ধরনের একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের ভিত্তিতেই এই নির্বাচনটি করা হয়। টিআইবির রিপোর্টে কি উঠে এসেছে, তারা কি বলেছে, সেই বিষয়টি আমি আপনাদের কাছে একটা করে বলবো। তার আগে আরেকটু কথা, যেটা এখানে সম্পূরক কথা বলে নেওয়া ভালো। এই নির্বাচনটা সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেছে। সারাদিন মাঠের যে ইলেকশনটা, ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা, এইখানে সেনাবাহিনী চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার এবং তারা ঝঞ্ঝাট মুক্ত, গোলযোগ মুক্ত একটি নির্বাচন উপহার দেবার চেষ্টা করেছে। কিন্তু তারা কিছুটা সফল হলেও একেবারে অজপাড়া গায়ে যেখানে যেখানে কিছু কিছু জায়গায় তারা সেখানে যায় নাই। তো যখন সেখানে যায় নাই, ওই জায়গাগুলোতেই জয় পরাজয় নির্ধারণ হয়েছে এবং এটা কিন্তু প্রি প্ল্যান, পূর্ব নির্ধারিত ভাবেই এটি হয়েছে। আর তার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে ভোট গণনার ক্ষেত্রে গিয়ে। এখন টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে? ইফতেখারুজ্জামান তার যে রিপোর্টটি প্রকাশ করেছে টিআইবির, সেখানে তিনি দেখিয়েছেন যে এই ইলেকশন পরবর্তী সময়ে, আমি নিচের দিক থেকে আগে বলছি, বেশি গুরুত্বপূর্ণগুলো পরে বলছি। ইলেকশন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে 125টি। অর্থাৎ নির্বাচন যে 12 তারিখে হয়েছে, এই 12 তারিখ সন্ধ্যার পর থেকে 16 তারিখ পর্যন্ত মারামারি, অগ্নিসংযোগ, প্রতিপক্ষের বাড়িতে হামলা,
মারধর, হত্যা, অগ্নিসংযোগ, এই ধরনের ঘটনা ঘটেছে 125টি। আর এটি কারা ঘটিয়েছে আপনারা সবাই জানেন, টিআইবিউ সেটা তুলে ধরেছে, পুরাটাই বিএনপি ঘটিয়েছে, অন্য কেউ এখানে তো দায়ী নয়। এর জন্য অবশ্য জনাব তারেক রহমান তিনি ভালো একটি উদ্যোগও নিয়েছেন, কয়েকজনকে বহিষ্কার করেছেন, কয়েকজনকে আইনের হাতে সোপর্দ করেছে। আজকেও কোনো একটা জায়গায় একটা পুরা ইউনিয়নের কমিটি ধরে বাতিল করা হয়েছে, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থা। তার মানে টিআইবির যে রিপোর্ট এবং বিএনপির যে এই যে বহিষ্কার বা কমিটি স্থগিত করা, যেহেতু এক হয়ে যাচ্ছে, তার মানে এই রিপোর্টের সত্যতা আছে। যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হলো, সেদিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে 99%। বুঝতে পারছেন তাহলে কি মার্কা নির্বাচন হয়েছে? 99% আচরণ বিধি লঙ্ঘন হয়েছে, কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা দেখি নাই কি ব্যবস্থা, আপনারা কি শুনেছেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রের ভিতর থেকে বের করে দিয়েছে বা ঢুকতে দেয় নাই, এজেন্ট দিতে দেয় নাই, এরকম ঘটনা ঘটেছে 14.3%। সংখ্যাটা কিন্তু একটু মাথায় রাখবেন আপনারা। 14.3% কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টকে ঢুকতেই দেয় নাই। তাহলে এই 14.3% আপনি যে কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রকে ভাগ দেন, 14.3% করেন তো। 53টা আসন জামাত যে ঘোষণা দিয়েছে যে 53টা আসনে ফল পাল্টে দেওয়া হয়েছে, ওই জায়গায় যায় কিনা? ওই জায়গায় চলে যাবে, মিলে যাবে, একদম চেলচেলায়া মিলে যাবে, না মেলার কোনো সুযোগ নাই। এইবার সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, সেটা হচ্ছে ভোট গ্রহণ শুরু হবার আগেই পূর্ব থেকে ব্যালটে সিল মারা ছিল, অর্থাৎ সিল মারা ব্যালট বাক্সের ভিতরে ঢোকানো হয়েছে, এর সংখ্যা হচ্ছে 14.3%। এটি আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনারা যে কেউ টিআইবি রিপোর্ট দেখে নিতে পারবেন। তাহলে বাংলাদেশের জনগণের দোষ দিয়ে লাভ নাই। অনেকেই জনগণকে দোষারোপ করছেন যে জনগণ ভোট দেয় নাই, জনগণ চাঁদাবাজদের ভোট দিল, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। জনগণ ভোট ঠিকই দিয়েছে, কিন্তু জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে নাই। আমাদের এই জাতির আসলে দুর্ভাগ্য যে এই জাতি কোনোদিন ভালো হবে না। 17 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, এরাও ভোট দিতে পারে নাই, ওরাও ভোট দিতে পারে নাই, অথচ সেই মানুষগুলোই সুযোগ পেয়ে আবার তারা আরেকজনকে ভোটদান থেকে তারা বিরত রাখলো, ভোট দিতে দিল না, ভোটাধিকার প্রয়োগ করতে দিল না। 21.5% জাল ভোট পড়েছে। আপনি হিসাব মিলান, এবার কিভাবে ক্ষমতায় এসেছেন হিসাব মিলান। আর সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা, যেটা সচরাচর ঘটে কিন্তু সেটার পার্সেন্টেজ থাকে কম, কেন্দ্রে যেতে, ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে 46.5%। চিন্তা করতে পেরেছেন? অর্থাৎ 46.5% মানুষকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। তারা ভোট দিতে গেছে, যাচ্ছে পথে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এই যে এতগুলো অপকর্ম, এতগুলো অনিয়ম, এই সবগুলো ঘটেছে কাদের দ্বারা ঘটেছে? শাসক দলের দ্বারা ঘটেছে। মিডিয়াগুলো এগুলো কোনোরূপ প্রচারণায় আনে নাই, কোনো প্রচার করে নাই। আমরা যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে টিআইবি যে রিপোর্টগুলো বলছে, এগুলো কিন্তু সব আমরা দেখেছি আগে থেকেই, কিন্তু আমাদের কাছে তো পার্সেন্টেজ ছিল না, আমরা জানতাম না যে এত বড় শুভঙ্করের ফাঁকি হয়েছে। টিআইবি সেটি তুলে এনেছে। তাহলে আমাদের এদেশের মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, এদেরকে আমরা কোন আশায়, কোন ভরসায় এদের উপরে আমরা বিশ্বাস করব? এই জন্য আমি বারবার একটা কথা বলছি যে আপনারা প্রত্যেকেই এমন কাজ করেন, জামাত ইসলামের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এই মোবাইল সাংবাদিকতাকে এমন একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসেন যেন এই মেইন স্ট্রিমের মিডিয়াগুলো ওরা না খেয়ে মারা যায়। এদের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। এরা কিছুদিন পরে এই মেইন স্ট্রিমের মিডিয়ার সাংবাদিক নাম শুনলে মানুষ ঘৃণায় থুতু ফেলবে। যেরকম পুলিশ ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, এই সাংবাদিকগুলো এরকম ঘৃণার বস্তুতে পরিণত হবে। সবশেষ যে কথাটি বলবো,
বিএনপি সরকার গঠন করেছে। আমরা আহ্বান জানাবো জামাত ইসলামকে বা 11 দলীয় জোটকে এই সরকারকে সহযোগিতা করার, সর্বাত্মক সহযোগিতা করার। যদিও নির্বাচনের পরের দিন থেকেই বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জানি না এই কাজটি কেন তারা করলো, কোন বুদ্ধিতে তারা করতে যাচ্ছে, বা তাদের প্ল্যান কি, পরিকল্পনা কি, এটি অবশ্যই জানা যাবে। কিন্তু এই যে অনিয়মটা করলেন আপনারা, এটি দরকার ছিল না। এই কলঙ্ক সারা জীবন আপনাদের বয়ে বেড়াতে হবে। আপনাদের ইতিপূর্বে মাগুরার নির্বাচনের কথা এ জাতি কোনোদিন ভুলতে পারবে না। তার সাথে যোগ হলো আবার নতুন নির্বাচন। এই নির্বাচনে যা হলো, এই যে টিআইবি যে রিপোর্টটি প্রকাশ করলো, এই রিপোর্ট কি কোনোদিন ঢাকা যাবে? কোনোদিনও ঢাকা যাবে না। সারা জীবন এইগুলো আপনাদের পিছনে পিছনে লেগে থাকবে।